আহ, এখন আর শুভ সন্ধ্যা নেই, শুভরাত্রি বলতেই হয়। কারণ 8:30 থেকে লাইভ শুরু করার কথা হলেও এখন প্রায় 9টা বাজে, 9টা বাজতে চললো। স্বামী শিষ্য সংবাদ থেকে আজকে লাইভ অনুষ্ঠান হওয়ার কথা, যে ধ্যানের বিষয়ে স্বামীজির মতে কি। আজকে আমি খুব বেশি সময়ের জন্য লাইভে থাকবো না, আহ, কিছু প্রয়োজনীয় কারণের জন্য। আহ, আমি যতদূর সম্ভব 9:30 অবধি আধ ঘন্টায় যথেষ্ট। মানে আজকের যেরকম বিষয়, যে ধ্যানের বিষয় কি হওয়া উচিত, সেটা স্বামী বিবেকানন্দ তার মতে আর কি। এবং যে জায়গাটাতে থেকে আজকে স্বামী শিষ্য সংবাদ আলোচিত হবে, সেই জায়গাটা মানে স্বামীজি সেই সময় যেন একদম সেই জায়গায় দাঁড়িয়ে যেন সেই ব্রহ্মভাবে কথা বলছেন। ধীরে ধীরে সবাই ঢুকছেন, নমস্কার, সবাইকে প্রণাম। সবাইকে প্রণাম। আমি আজকে আর সময় নষ্ট করছি না, আমি সরাসরি আলোচনায় ঢুকছি। কারণ অলরেডি কিছু কারণের জন্য আমি অনেকটা লেট, এবং কিছু কারণের জন্য আমাকে 9:30টার মধ্যে একটা শেষ করে বেরিয়ে যেতে হবে। তো আহ, তো আগের দিন বৈরাগ্য আনা যেতে পারে এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। তো শিষ্য মানে শেষ অবধি আলোচনা হয়েছিল। আমি জাস্ট লাস্টের দিকে লাইন 2-3টে পড়ে আমি মূল আজকের বিষয়ে ঢুকছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্বামীজি বলছেন, মনকে বৃত্তিশূন্য করে দিতে হবে, স্বচ্ছ হ্রদে পুনরায় পরিণত করতে হবে, যাতে বৃত্তিরূপ তরঙ্গ আর একটিও না থাকে, তবে ব্রহ্ম প্রকাশ হবেন। শাস্ত্রকার ওই অবস্থারই আভাস এইভাবে দিচ্ছেন, বিদ্যাতে হৃদয় গ্রন্থি ইত্যাদি। বুঝলি বলে স্বামীজি শেষ করছেন। এই অবধি আমরা আগের দিন আলোচনা করেছিলাম। প্রণাম সবাইকে, প্রণাম সংযুক্তাদি, সবাইকে প্রণাম। আমি আজকে একটু তাড়াতাড়ি এগোচ্ছি। শিষ্য, আজ্ঞে হ্যাঁ, কিন্তু ধ্যানে তো বিষয়ালম্বী হওয়া চাই। শিষ্য বলছে, হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু ধ্যানে তো কোনো একটা বিষয়কে অবলম্বন করতে হবে, এটা আমাদের সবার প্রশ্ন। সবই তো বুঝছি, ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, ব্রহ্মজ্ঞানে লাভ করলে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয় হবে, আমার কোনো সংশয় থাকবে না। কিন্তু মানুষ কত পাতা, 187 নম্বর পাতা। বিজয়বাবু প্রণাম, 187 নম্বর পাতা। তো শিষ্য খুব মানে আমাদের সবার যে প্রশ্ন থাকে, বলছে কিন্তু ধ্যানে তো কোনো একটা বিষয়ে অবলম্বন করতে হবে। কি বিষয় অবলম্বন করবো? বলছে ধ্যানে তো বিষয়াবলম্বী হতে হবে। স্বামীজি, তুই নিজেই নিজের বিষয় হবি, এটা ইম্পর্টেন্ট। তারপর সেটাকে ডিসক্রাইব করছেন, আমি সেটাকে পরে চেষ্টা করবো আলোচনা করার। বলছে তুই নিজেই নিজের বিষয় হবি, তুই সর্বগ আত্মা, এইটি মনন ও ধ্যান করবি। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, স্থূল নই, সূক্ষ্ম নই, এই রূপে নেতি নেতি করে প্রত্যক চৈতন্যরূপ স্বস্বরূপে মনকে ডুবিয়ে দিবি। এই রূপে মনশালাকে বারংবার ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলবি, তবেই বোধস্বরূপের বোধ বা স্বস্বরূপের স্থিতি হবে। ধ্যাতা ধেয় ধ্যান তখন এক হয়ে যাবে, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এক হয়ে যাবে। এবার আমি ছোট ছোট করে আসছি। শিষ্য জিজ্ঞাসা করেছে ধ্যানের বিষয় কি হবে? আমরা সবাই ধ্যানের বিষয়ে চাই। যেমন কেউ আলো দেখে, সে সেটাকে বিষয় করে বসে। কেউ হার্টবিট দেখছে, সেটাকে হার্টবিটটা ফিল করছে, সে সেটাকে বিষয় করছে। কেউ তার গুরুর মুখকে বিষয় করছে, কেউ তার ইষ্টের মুখকে বিষয় করছে। সেগুলো আমি ভুল একটাও বলছি না, কিন্তু এটা যে স্বামীজি একদম চরম কথা বলছেন, আসলে কিন্তু আমাদের এটাই করতে হবে। আমি আমার গুরুর মুখকে একভাবে নিয়ে বসতে পারি, সেইভাবে ধ্যান করতে পারি, কিন্তু আমাকে অ্যাট দি এন্ড অফ দি পয়েন্ট এখানে আসতে হবে। আমি আলোর দিকে দৃষ্টি দিয়ে বসতে পারি, কিন্তু এন্ড অফ দি দিয়ে আমাকে এই জায়গাতে আসতে হবে। তো এটা দ্যাটস দ্য ডেস্টিনেশন ধ্যানের, যে কিভাবে ধ্যান করব। স্বামীজি শ্রেষ্ঠ ধ্যানের পন্থা বলছেন। বলছে তুই নিজেই নিজের বিষয় হবি, আমি আমার বিষয় হব। আদতে তো তাই হওয়া উচিত। ধ্যানে আমি অন্য কাউকে খুঁজবো কেন? আমি আলো দেখবো, আমি হার্টবিট দেখবো, কেন দেখবো?
আমি তো আমাকে বোধ করতে চাই, আমি তো নিজেকে অনুভব করতে চাই। বলছে তুই নিজেই নিজের বিষয় হবি, তুই সর্বগ আত্মা, এইটি মনন ও ধ্যান করবি। বলছে আমি যে সর্বগ আত্মা, বলছে এইটাই মনন এবং ধ্যান, এটা করে সিদ্ধান্তে আসতে বলেননি। বলছে এইটাই ক্রমাগত মনন করবি, মানে মনে চিন্তা করবি আমি সর্বজ্ঞ আত্মা, আমি সেই আত্মা। আমি কিন্তু নিজেই নিজেকে আসলে খুঁজছি, আমার ইষ্টকে ধরে, আমার গুরুকে ধরে, আমার কোনো ভিতরে আলো দেখছি তাকে ধরে, কোনো মানে কি বলবো, কোনো দর্শনকে ধরে আমি কিন্তু নিজেকেই খুঁজছি। তো বলছে যে তুই সর্বগ আত্মা, এইটি মনন করবি বারবার প্রত্যেকদিন। এখন আমি বোধহয় রোজেরই আলোচনায় বলি যে কোনো কনক্লুশন ড্র করবেন না এই মনন বিষয়টাতে। মননে কনক্লুশন ড্র মানে আমার বুদ্ধি ধরে স্থির হয়ে গেল যে না এটা ইহা, ইহা এই, এমন নয়। আমি সর্বগ আত্মা, এটা কি আমি ধরে স্থির হতে পারি? না। কখন ধরে স্থির হতে পারবো? যখন ভিতর থেকে ক্লিয়ার হবে। তাই বলছেন যে তুই সর্বগ আত্মা, এইটি মনন এবং ধ্যান করবি। সিদ্ধান্তে আসতে বলেননি, বলছে বারবার চিন্তা কর, মানে কি বারবার মনের মধ্যে কথাটাকে ঘোরা, আমি সর্বগ আত্মা, আমি সর্বগ আত্মা। যখন মনের দিকে তাকিয়ে থাকতে পারছো তাকিয়ে থাকো, যখন পারছো না তখন আমি সর্বগ আত্মা, এই কথাটা বারবার মনের মধ্যে ঘোরাও। আবার বলছি সিদ্ধান্তে আসা নয়, এই কথাটাকে বারবার মনের মধ্যে রোল করা। আমি সর্বগ আত্মা, এইটি মনন ও ধ্যান করবি। বলছে এটাই মনন করবি এবং করতে করতে তাই ধ্যান হয়ে যাবে। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, স্থূল নই। এই অবধি তো বোঝা যায় আমি দেহ নই, এটা এতদিন পর আর বোঝানোর কিছু নেই। আমি মন নই, এটাও এতদিন পর আপনাদের সাথে আলোচনা করতে করতে আর বোঝানোর বিস্তারিত কিছু নেই। আমি স্থূল নই, দেহ আর স্থূল একই কথা, বোঝানোর কিছু নেই। সূক্ষ্ম নই, এটা একটু আছে। আমি যখন শুয়ে স্বপ্ন দেখছি, বলছে আমি শুয়ে স্বপ্ন দেখছি আমি সুন্দরবনের বাগানে বলছি, স্বপ্নের মধ্যে সুন্দরবনটায় বাগানই হয় আর কি। সুন্দরবনের জঙ্গলে দৌড়াচ্ছি, পিছনে আমার বাগতারা করছে। আমি প্রচন্ড ভয় পেয়ে উঠে বসলাম। তো আমি যে এই সুন্দরবনের জঙ্গলে দৌড়াচ্ছিলাম আর পিছনে যে বাঘটা দাঁড়া করছিল, আদৌ কি ওগুলো সত্য ছিল? সত্য ছিল না, সবই সূক্ষ্ম ছিল, আমার চিন্তা মাত্র ছিল। কিন্তু সেটা কিন্তু আমাকে ভয় পাইয়ে দিয়েছে, সেটা আমার মনকে এফেক্টেড করে দিয়েছে। তার মানে আমার মন সূক্ষ্ম বিষয়েও এফেক্টেড হয়। সত্যি বাগতারা করলে তো আত্মারাম খাঁচা ছাড়া হবেই, কিন্তু স্বপ্নের বাগতারা করলেও আত্মারাম খাঁচা ছাড়ার কাছাকাছি হয়ে আমরা ঢক করে যখন উঠে বসে দেখি ও বা আচ্ছা বাড়িতে ঘরে আছি, আচ্ছা 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 ঠিক আছে, তখন তখন আর কি মানে শান্তি পাই আমি। তার মানে সূক্ষ্মর সাথে মনের সূক্ষ্ম বিষয়ও মনকে ধাক্কা মারে। কিন্তু আমি সূক্ষ্ম নই, কারণ আমি যেই মুহূর্তে ঘুম থেকে উঠে বসছি সেই মুহূর্তে যেমন সুন্দরবনের বাঘটাও নেই, সুন্দরবনটাও নেই, আর ভয় পাওয়া আমিটাও নেই। ঠিক যখন উঠে বসলাম তখন আবার আমার কাছে আমার ঘর, আমি এই এই যে বসে রয়েছি, বা ও বাবা আচ্ছা এটা আমার ঘর, আমি তৃষিতা সেন, আমি সোনারপুরে বসে রয়েছি, এইটা সত্য। ঠিক অ্যাট দ্য সেম টাইম কয়েনের ওপিঠে তখন কিন্তু আমার কাছে সুন্দরবন সত্য ছিল, আমার ভয় পাওয়া সত্য ছিল, আবার এখন আমার ভয় না পাওয়া সত্য। দুটোই কিন্তু আমার মনকে এফেক্ট করছে। আমি ভয় পাচ্ছি না বাবা, ভয় পাচ্ছি, দুটোতেই আমি আছে। তাহলে কি কোনো অবস্থাটাই আদৌ সত্য? সুন্দরবনটাও যেমন সত্য নয়, ওটা বুঝতে পারছি আমরা স্বপ্ন, কারণ আমরা এই যেটা যখন এই কথা বলছি বসে আছি এগুলোকে আমরা ঘোর বাস্তব বলে জানি। তেমনি আসলে এইটাও যে একটা স্বপ্ন, এই স্বপ্নটা, এই জাগ্রত অবস্থার স্বপ্নটা যেদিন ভাঙবে সেদিন সেদিনই আসল আর কি, এই জাগ্রত অবস্থার স্বপ্নটা ভাঙাটা। এখন আমরা বলে না জেগে ঘুমাই, আসলে আমরা জেগে এই সময় ঘুমাই, অন্য সময় নয়। বলছে সূক্ষ্ম রূপ নই, এটা বোঝা গেল যে আমরা সূক্ষ্ম নই। কেন বলছে? এই রূপে নেতি নেতি করে প্রত্যক চৈতন্য রূপ স্বস্বরূপে মনকে ডুবিয়ে দিবি। বলছে মনকে ডুবিয়ে দিতে হবে কোথায়? যে আমি এইগুলো নই। এই যখনই আমার ভিতরে কিছু কেমন ভাবে আমি নেই নেই করবো, আমি বসে খামোকা শুধু শুধু নেই নেই করবো, আমি এই নই আমি ওই নই, না তো। আমার ভিতরে হয়তো আসবে যে বসে আছি চুপচাপ, আমি সমস্ত চিন্তাকে সরাচ্ছি, বা আমি সমানে ভিতরে মনন করছি আমি সর্ব আত্মা, তখনই হয়তো আমার মনের আহা
ওখানে সেদিন খেতে গেছিলাম, কি ভালো খেতে। তখনই আমার ভিতরে আনতে হবে, আরে আমি তো দেহ নই, আমি খেতে পারি না। এটাকে আগে স্থির করতে হবে ভিতরে, আমি খাইনি। এই সম্বন্ধে একটা, আজকে সময় একটু কম রয়েছে, একটা সুন্দর গল্প আছে, একটু বলি। শিখা দিয়ে আমারও দেরি হয়েছে। একটা সুন্দর গল্প আছে, গল্প নয় এটা সত্য, বা শ্রীমদ্ ভাগবতমে। কৃষ্ণকে তো গোপীরা প্রচন্ড ভালোবাসতো। এবার গোপীরা কৃষ্ণের জন্য ক্ষীর, ননি সব তৈরি করেছে, কৃষ্ণকে খাওয়াতে যাবে। এবার সামনে উত্তাল যমুনা, এবার যমুনা পেরোতে পারছে না, কোনো নৌকা টোকা নেই ওখানে। প্রচন্ড গভীর বেদান্তের গল্প, কিন্তু শ্রীমদ্ ভাগবতমের গল্প, যেখানে শ্রীমদ্ ভাগবতমটা সবাই প্রচন্ড ভক্তির বই বলেই জানে আর কি। তো এবার ব্যাসদেব এসছে সামনে। ব্যাসদেব এসে দেখছে গোপীরা তো পাগল, যে কৃষ্ণকে খাওয়াতে যাবে, কৃষ্ণের জন্য সব তৈরি করেছে। তো ব্যাসদেব বলছে, কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে আছো? তো বলছে, না আমরা প্রভুকে খাওয়াতে যাব, প্রভুর জন্য সব তৈরি করেছি, প্রভুর কাছে যাব, তো যমুনা এরম যেতে পারছি না। তো ব্যাসদেব বলছে, তো তোমরা যা যা খাবার তৈরি করেছো কৃষ্ণের জন্য আমাকে খেতে দাও, আমি তোমাদের পার করে দেবো। এবার গোপীরা টেনশনে পড়ে গেছে, বলছে যে সব প্রভুর জন্য তৈরি করেছি, লোকটা খেয়ে নেবে বলছে। ব্যাসদেব বড় ঋষি, নাও করতে পারছে না। কিন্তু তারপর তারা এদিক ওদিক করে সিদ্ধান্তে এলো যে আমরা তো প্রভুর কাছেই যাব, তার কাছে যাওয়াটাই তো আসল। তো সেই যেতে গেলে যদি এরা সব খাইয়ে দিতে হয়, তো ঠিক আছে খাইয়ে দিই বলে ব্যাসদেবকে সব খাইয়ে দিল। ব্যাসদেব সব খেলেন, খেয়ে পরিতৃপ্ত হলেন। পরিতৃপ্ত হয়ে এরা বেশ সুন্দর ঢেকুর তুললেন, ঢেকুর তুলে বললেন, যমুনে আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তুমি 2 ভাগ হও। আবারও বলছি লাইনটা, সব খেয়ে দে ব্যাসদেব বললেন, যমুনে আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তুমি দ্বিধা বিভক্ত হও বা 2 ভাগ হও। গোপীরা অবাক হয়ে দেখলো যমুনা দুদিকে সরে গিয়ে তাদের যাওয়ার রাস্তা করে দিল। তারা আর অত বলছে কি, মানে একটু অবাক হয়েছে, তারপর তারা ছুটে চলে গেল ওই পারে কৃষ্ণের কাছে। তখন কৃষ্ণ বলছে, এলে কি করে? তো তখন তারা কৃষ্ণকে বলছে যে তোমার জন্য এত কিছু এনেছিলাম, সব ব্যাসদেব খেয়ে নিয়েছে। খেয়ে দিয়ে আবার বললেন যে আমি যদি কিছু না খেয়ে থাকি যমুনা 2 ভাগ হয়ে যাও। যমুনাও দেখলাম 2 ভাগ হয়ে গেল, এদিকে তো সবই খেয়ে নিল। কৃষ্ণ বুঝেছে বিষয়টা, কারণ কৃষ্ণ তো সেই চরম জ্ঞানী। যে আমি আসলে কিছু খাই না, আত্মা কিছু খেতে পারে না, খায় কে? স্থূল শরীর। ব্যাসদেব সব খেয়েছেন, কিন্তু তার শরীরটা খেয়েছে। তিনি জ্ঞানের কোন পর্যায়ে দাঁড়িয়ে কথাটা বলেছেন, এবং তারপর কোন পর্যায়ে দাঁড়িয়ে খেয়ে বলতে পারেন কনফিডেন্টলি, আমি যদি কিছু না খেয়ে থাকি যমুনা তুমি দ্বিধা বিভক্ত হও, তুমি সরে দাঁড়াও। এবং সেই প্রকৃতি তার আন্ডারে, মানে সে এত, মানে আসলে ঠিক ঠিক জ্ঞানী হলে প্রকৃতি তার আন্ডারে হয়। প্রকৃতি মানে অষ্টসিদ্ধির এক সিদ্ধি প্রকৃতিকে আন্ডারে করা, তো প্রকৃতি তার আন্ডারে হয়ে যায়। তখন যমুনা সরে গেলে এবং ব্যাসদেব এটা শিক্ষা দিয়ে দিলেন জগৎকে, যে আসলে দেহ খায়, তিনি কিছু খান না। তো এই ধরুন ধ্যান করার মধ্যে বারবার হয়তো চিন্তা আসছে, আমি এটা খাবো, আমি সেটা খাবো, তখন আমাকে কিভাবে ওটাকে ওড়াতে হবে, আমি দেহ নই, আমি খেতে পারি না। তারপর বলছে আমি মন নই, বুদ্ধি নই, স্থূল নই, সূক্ষ্ম নেই। এইগুলোকে নিজের মানে নিজের বুদ্ধি মতন কাজে লাগাতে হবে। মানে এগুলো এক একটা অস্ত্র। আমি মন নই, আমি দেহ নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত নই, আমি অহংকার নই। এইগুলো প্রয়োজন মতন কাজে লাগাতে হবে। কেমন? ধ্যান করতে বসছি, আমার ভিতরে ক্রমাগত চলছে আমি সর্বগ আত্মা, আমি আত্মা। এই চলতে চলতে হঠাৎ আমার সামনে মনই আমাকে একটা বাউন্সার মারলো, এই ঘুরতে যাবে, ঘুরতে যাবে, তো একটা সিনেমা টিনেমা ভালো বেরিয়েছে দেখতে হবে। আমার অন্য কেউ কিন্তু এসে বলছে না, আমার মনই আমাকে বাউন্সার দেয়। এবার সাথে সাথে আমার কি হয়, যদি সাথে সাথে আমার যদি এই চিন্তাটা হয় যে এই কে যাবে, আমি তো দেহই নই, সিনেমা দেখতে কে যাবে, আমি তো দেহই নই, দূর, বলে আবার চিন্তায় ফিরে আসা। নইলে কি হবে, আচ্ছা সিনেমা দেখতে যাব, না এটা এখন ঠিক নয়, এই চিন্তা করা। কিছুক্ষণ পর আবার মন বাউন্সার দেবে, এই সিনেমা দেখতে যাবি, যাবি, এই সিনেমাটা ভালো। তখন সামনে হঠাৎ আলিয়া আসবে, রণবীর আসবে, অনেক কিছু আসবে সিনেমাটার, অনেক কিছু। তারপরে একটা সময় কি হবে, আমি উঠবো, জামা কাপড় গলাবো, বা বুক মাই শো থেকে টিকিটটা কাটবো, কেটে জামা কাপড় গলাবো, গলিয়ে বেরিয়ে চলে যাবো।
যে এই বাউন্সারগুলোর হাত থেকে বাঁচার জন্য এই কথাগুলো, আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত নই, আমি অহংকার নই, এইগুলো অস্ত্র আমার হাতের। আর তার সাথে কন্টিনিউ মনো, আমি সেই আত্মা, আমি সেই আত্মা। কনক্লুশন ড্র করতে বলছি না, আবারও বলছি, শুধু চিন্তা করে যাওয়া আমি সেই আত্মা। যত আমি এই কথা চিন্তা করছি, যত আমি মনের কাছে ঢুকছি, যত আমি এই চিন্তা করছি, তত আমি মনকে খুঁড়ে খুঁড়ে, মনটাকে মানে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে না, ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে করতে একটা সময় দেখা যায় যে পুরো দেওয়ালটা সরে গেছে। এবং যেহেতু ড্রিল মেশিন দিয়ে ফুটো করার সময় তখন ওই যে ফুটো ফাটাগুলো হয়, তার সাথে কিছু ওই কাঠ টাটগুলো চোখে এসে ঢুকতে পারে। এই যে এই চিন্তার বাউন্সার গুলো, এই সিনেমা দেখতে যাবি মনই বাউন্সার দিচ্ছে, এই খেতে যাবি এই ওর চল অনেক ধ্যান হয়েছে, এই আর করতে হবে না, এইগুলো আমাকে আমার মন করায়। সেই বাউন্সার গুলো থেকে সরার জন্য এইগুলো, যখনই বাউন্সার আসবে সাথে সাথে এটা, বা সাথে সাথে এইটা মনকে দেখানো, যেই মন আমাকে বাউন্সার দিল এই চল সিনেমা দেখতে, চল সিনেমা দেখতে হবে, সাথে সাথে ঘুরে যায়, কে সিনেমা দেখবে, আমি দেখবো, আমি কোনটা, সাথে সাথে ঘুরে যাওয়া। মনের উপর এতটাই কন্ট্রোল লাগবে, একদিনে হয় না, দুদিনে হয় না, 3 দিনে হয় না, 4 দিনে হয় না, কিন্তু 5 দিনের দিন হয়, 5 দিনে না হলে 5 বছরে হয়, 5 বছরে না হলে 6 বছরে হয়, কিন্তু হয়। আমি শুধু এটুকুই বলছি, এটা হয়। হয় না বিশাল আকাশের তারা এমন কিছু গল্প নয়, যেটা হয় সেটা হয়। বলছে এইগুলো অস্ত্র, মন তোমাকে ধাক্কা মেরে তুলে দিতে চাইবে, কিন্তু তোমার কাজ তুমি চেপে বসে থাকবে যে আমি সেই, এই চিন্তাটার উপর দাঁড়িয়ে। তার জন্য চোখ বুজে বসে থাকার দরকার নেই, তুমি খাও, তুমি হাঁটো, তুমি চলো, ভিতরে যেন এক চিন্তা চলে, আমি সেই আত্মা, আমি সেই আত্মা, আমি সেই আত্মা। এবং সেই চিন্তা থেকে যখন তোমাকে মন সরাচ্ছে, মনকে এই অস্ত্রগুলো দিয়ে সরিয়ে দাও। সহজ সোজা হিসাব, জটিল কিছু নয়। তাও সবার কেন তো জটিল লাগে জানি না, আমারও এককালে লাগতো জটিল, এখন আস্তে আস্তে বলছি না এটা সত্যি কঠিন রয়েছে, তবে চেষ্টা করলে হয়, না হওয়ার মতন এমন কিচ্ছু বিষয় নয়। তবেই বোধস্বর, বলছে এই রূপে মনশালাকে বারংবার ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলবি। বলছে মনশালাকে বারবার ডুবিয়ে মারতে হবে, একবার ডোবালে, তাহলে বলতো মনটাকে একবার ডুবিয়ে মেরে দে, তাহলে একবার ডোবালে এই মন মরবে না, অনেক যুগ থেকে এসছে এই মন। বলছে মনশালাকে বারবার ডুবিয়ে মেরে ফেল, তবেই বোধ স্বরূপের বোধ বা স্বস্বরূপের স্থিতি হবে। বলছে তবেই বোধ স্বরূপের বোধ, এই কথাটাকে এক্সপ্লেন করা যাবে না, সেই জায়গার কথা বলছে। বোধ স্বরূপ, যেখান থেকে আমার সব বোধ আসছে, অনুভব আসছে, তার বোধ, বোধ স্বরূপের বোধ, স্বস্বরূপের স্থিতি হবে। বলছে নিজের স্বরূপের স্থিতি। আমি এখন স্থিত কিসে? আমি তৃষিতা সেন, আমি ইন্ডিয়ান মংসে কথা বলছি, আমি বেদান্ত বলছি, বা আমি ফার্মাসিস্ট, বা আমি এই জানি, আমি হ্যান জানি, আমি তেন জানি, এতে আমি স্থিত। বলছে না এখানে না, বলছে সেই জায়গায় স্থিত। একটু আগে আমার এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, খুব মানে হাসাহাসি হচ্ছিল। ও বলছে যে মানুষে বলে দিদি যে ভালো লাগলে লাইক কমেন্ট করুন আধ্যাত্মিক কথাতে, বেদান্তের কথাতে। তো আমার এই ভাইটা হাসতে হাসতে বলছে যে আচ্ছা দিদি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট কি করে করব? তাহলে ভালো লাগলে তো মানে যদি সেই কথার মতো নয়, তাহলে তো ডুবে যেতে হবে। তো সেখানে যে মানে যে ঠিক ঠিক জ্ঞানী, সে তো ডুবে যাবে সেই কথা শুনলেই, মানে এই কথা শুনলেই তার ভিতর থেকে টান আসবে, সে ডুবে যাবে। সে লাইক কমেন্ট করতে তো পারবে না, কিছুই করতে পারবে না। ও হাসতে হাসতে বলছে যে দিদি যদি লাইক কমেন্ট করতে পারি না, তাহলে বোধহয় ওই কথাটা ঠিক না। এলাম ভাই, আমি তোকে নিচ থেকে কথা বলেছি, উপর থেকে বলিনি, আমিও তো তোকে কথা বলেছি, চুপ থেকে তো কথা বলিনি। তো আসলে এই স্বস্বরূপের স্থিতিটা সেটাই, যেখানে আর কিছু আলাদা থাকছে না, যেখানে লাইক করা যেতে পারে, যেখানে কমেন্ট করা যেতে পারে, যেখানে মানে যারা কমেন্ট করছেন আমি তাদেরকে কোনো খারাপ বলছি না, মানে অবশ্যই আপনারা করুন। মানে এই আমার যে ছেলেটি এই কথাটি বলছে, সে বহুদিন এটার পিছনে কেটে সে মানে একটা অন্য স্তর থেকে কথা বলছে। মানে যারা কমেন্ট করছেন, যারা লাইক করছেন, আমি তাদের বিন্দুমাত্র কিছু বলছি না, কারণ আমিও তো কথা বলছি। যদি আমার কথা বন্ধ হয়ে যায়, তাহলে আপনাদের নয় লাইক কমেন্ট বন্ধ হয়ে যাওয়াটা ভালো। কিন্তু যতক্ষণ আমি কথা বলছি ততক্ষণ কমেন্ট করবেন অবশ্যই, কোনো অসুবিধা নেই। ও আমাকে একটা অন্য স্তরে দাঁড়িয়ে কথা বলছিল, মানে এক অন্য জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল, আমিও ওকে তখন সেইভাবে মানে জাস্ট আমি শেয়ার করলাম কথাটা আপনাদের সাথে। তো বলছে
এই রূপে মনশালাকে বারংবার ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলি। বলছে এভাবে মনশালাকে বারবার ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলবি, একবার নয় বারবার ডুবিয়ে ডুবিয়ে, তবেই বোধস্বরূপের বোধ বা স্বস্বরূপের স্থিতি হবে। ধ্যাতা ধেয় ধ্যান তখন এক হয়ে যাবে। প্রথম যে বিষয়টা নিয়ে শুরু হয়েছিল, ধ্যানে বিষয়ালম্বী হওয়া চাই। বলছে ধ্যাতা ধেয় ধ্যানটা কেমন? বলছে আমি ধ্যান করছি, কিছু একটা পেতে চাইছি, যেটা পেতে চাইছি সেটা আমার ধ্যেয় বস্তু। ধ্যাতা মানে যে ধ্যান, মানে আমি কিছু পেতে চাইছি, ধ্যেয়। আর যেটা করছি তার নাম, প্রসেসটার নাম ধ্যান। তিনটে, এখানে বলছে ত্রিপুটি। আমি একটু বৈদান্তিক টার্মসে আসছি, ত্রিপুটির কথা বলা হচ্ছে। বলছে আমি যে ধ্যাতা, যেটা পেতে চাইছি সেটাকে হচ্ছে ধ্যেয়, আমার ধ্যেয় বস্তু, আমি লাভ করতে চাই, মানে আমি ব্রহ্মকে, আমি আমাকে লাভ করতে চাইছি। কিন্তু তার জন্য আমি যে প্রসেসটা করছি সেটার নাম ধ্যান। বলছে এই তিনটে ত্রিপুটি যখন নাশ হয়ে যাবে, যখন আমি আমি যাকে ধ্যান করতে চাইছি আর এই প্রসেস, এই তিনটেই যখন আর খুঁজে পাওয়া যাবে না, বলছে এই ত্রিপুটি যখন নাশ হবে, এই ধ্যাতা ধ্যেয় ধ্যান তখন এক হবে। বলছে এই অবস্থায় গেলে, মন শালাকে বারবার ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে মারলে তবে এই অবস্থা হবে, ধ্যাতা ধ্যেয় ধ্যান তখন এক হয়ে যাবে, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এক হয়ে যাবে, নিখিল অধ্যাসের নিবৃত্তি হবে। স্বামীজি মানে দুর্দান্ত মানে কথা বলছেন আজকে। বলছেন যে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এক হয়ে যাবে, মানে ধ্যাতা ধ্যেয় ধ্যানটা যেরকম তেমনই। জ্ঞাতা মানে আমি জানতে চাইছি, জ্ঞাতা যেটাকে জানতে চাইছি, জ্ঞেয় আর জ্ঞান যেটা দিয়ে জানতে চাইছি। আমি ব্রহ্মকে জানতে চাইছি, কি দিয়ে জানতে চাইছি? আমি আমার জ্ঞান দিয়ে জানতে চাইছি। কারোর যদি অসুবিধা হয় একটু প্লিজ বলবেন, হ্যাঁ, মানে বেশ কঠিন জায়গায় ঢুকছে আর কি, সূক্ষ্ম জায়গায়। আমি নিজেকেই জানতে চাইছি, আমার জ্ঞান দিয়ে জানতে চাইছি। আমি যে স্বামীজি বলছেন তুই সর্বগাত্মা, এটা তো আমি আমার বুদ্ধি দ্বারা স্বীকৃত জ্ঞান দিয়েই এটা ভাবছি। তো যে এই ক্রমাগত ভাবতে ভাবতে কখন এইটা সরে যায়, কখন এই বুদ্ধি আর মনটা উড়ে যায়। বলছে এইটা যখন এক হয়ে যাবে, নিখিল অধ্যাসের নিবৃত্তি হবে। বলছে নিখিল, আমি আগের দিন বোধহয় কোন একটা আলোচনাতে, বেদান্ত সাধনার আলোচনাতে অধিষ্ঠান এবং অধ্যাস নিয়ে আলোচনা করেছিলাম। ভীষণ ইম্পর্টেন্ট বেদান্ত এটা। অধিষ্ঠান মানে আত্মা, অধ্যাস মানে বাকি আর যা সব দেখছি, এন্টার আর সব যা দেখছি সেটা হচ্ছে অধ্যাস। তো বলছে যখন এইটা এক হয়ে যাবে, জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় ধ্যাতা ধ্যান ধ্যেয় এক হয়ে যাবে, তখন নিখিল অধ্যাসের নিবৃত্তি হবে। বলছে নিখিল অধ্যাস মানে আমি আর যা কিছু মায়া দেখছি, আমি ছাড়া আর যা কিছু, আমিতেই সবকিছু মিশে যাবে, তাছাড়া বাকি যা কিছু অধ্যাস মানে ব্রহ্ম ছাড়া আর ব্রহ্মের উপরে যে মায়ার জাল আমরা দেখছি, সেই নিখিল অধ্যাসের নিবৃত্তি হবে, মানে শেষ। সেটা পরে আবার যখন আমি নিচে নামছি তখন আবার সেটা আসতে পারে। নিচে নামছি মানে যে সেই জায়গা থেকে মন নামছে, আসতে পারে, কিন্তু কোনোভাবেই সে আর আগের মতন করে আমার কাছে আসবে না। বুদ্ধদেবের একটা কথা আমি নিজে পড়িনি, আমি শুনেছিলাম, আমার দারুণ লেগেছিল কথাটা। বুদ্ধদেব তো সাধনা করছেন, তো সাধনায় সিদ্ধি লাভের পর যখন তার কাছে দুঃখ, মার বলতেন উনি এগুলোকে, দুঃখ বিষাদ আরো অনেক কিছু মায়াগুলো যখন তাকে এসে ভয় দেখাচ্ছে, তখন বুদ্ধদেব স্মিত হেসে তাদেরকে বলেছিলেন যে তোমরা আসতে পারো, তোমাদেরকে আমি আর ভয় পাই না, কারণ আমি তোমাদের চিনে গেছি। জ্ঞান লাভ করে ফিরলে কি হয় না, তাদেরকে চিনে যায়, তখন আর কিছু ভয় পাওয়ার নেই, আর তাদেরকে কিছু ভাবার নেই। মানে আসতে পারে, তখন দেখে হাসবে আর বলবে বাবা আমি তোমাদের চিনে গেছি। সঞ্জয় মণ্ডল, এটা কটা দিন থেকে হচ্ছে? অনেক দিন ধরে হচ্ছে, প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। স্বামী শিষ্য সংবাদটা প্রায় শেষের দিকে আর কি, 10ম বল্লি চলছে 2য় অধ্যায়ের, আর বোধহয় কয়েকটা বল্লি বাকি রয়েছে। তবে চলবে, মানে এটা এখনো চলবে, চিন্তার বিষয় নেই। বলছে নিখিল অধ্যাসের নিবৃত্তি হবে, একেই শাস্ত্রে ত্রিপুটি ভেদ ওইরূপ অবস্থায় জানাজানি থাকে না। আমাকে সেই ভাইটা যেই অবস্থার কথা বলছিল, যেই অবস্থায় লাইক কমেন্ট শেয়ারের অবস্থা থাকে না, সেটা হচ্ছে এই ত্রিপুটি নাশ হলে। তো আমি তো ত্রিপুটি নাশ অবস্থায় আপনাদেরকে বলছি না, আর শুনতে শুনতে যদি আপনাদের কারো ত্রিপুটি নাশ হয় সেটা ভগবানের কৃপা, আমার তাতে কোনো কৃতিত্ব নেই, সেটা আপনাদেরও কৃপা, আপনাদেরও গুরু কৃপা। তো
তো সেটা যদি হয় তো সব থেকে ভালো, কিন্তু সেটা তো সম্ভব নয়, মানে অ্যাটলিস্ট আমার কথাতে ওরমভাবে সম্ভব নয় আর কি। অর্থাৎ শাস্ত্রের ত্রিপুটি ভেদ ওইরূপ অবস্থায় জানাজানি থাকে না, বলছে সেই অবস্থায় কোনো জানাজানি থাকে না, আমি কাউকে জানবো জানার ইচ্ছা সেটাও মাত্র থাকে না, কিছুই থাকে না। বলছে তাহলে কি থাকে, বলছে সেটা হয়ে বুঝতে হবে, সেই জায়গায় গিয়ে বুঝতে হবে, সমুদ্রের ঢেউতে নেমে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলে বুঝতে হবে সমুদ্রের ঢেউ কেমন, বাড়ি বসে বলা যাবে না। আত্মাই যখন একমাত্র বিজ্ঞাতা তখন তাকে আবার জানবি কি করে, বলছে আত্মাই যখন একমাত্র বিজ্ঞাতা, বলছে সেই যখন একমাত্র বিশেষ রূপে জ্ঞাতা, তাকে আবার কি দিয়ে জানবো। আমরা সবসময় জানাজানি করতে চাই, জানতে গেলে আমরা কি জানি, আমাদের বুদ্ধি কি বলে, একটাকে আরেকটা দিয়ে জানতে হবে। কিন্তু যখন আত্মা নিজের প্রভায় নিজে জ্বলছে, তাকে জানার জন্য আর কিছু লাগে না। এবার এইটা আমি বলতে পারি, এটাকে আমি কোনো যুক্তি দিয়ে বোঝাতে পারবো না, এটা অসম্ভব বোঝানো, এটা হয়েই বুঝতে হবে। নলেন গুড়ের রসগোল্লা কেমন না খেয়ে বুঝতে হবে। বা যদি বলেন যে আচ্ছা বেক রসগোল্লা কেমন, আমি কিছুতেই বোঝাতে পারবো না, একটু স্মোকি ভাইবস আসে, একটু পোড়া 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 হয়, এরকম বলতে পারি বড় জোর, কিন্তু পুরো বোঝাতে পারবোই না। সে বলবে কি এই বারবিকিউ চিকেনের মতন, এই বারবিকিউ চিকেনের যে পোড়া গন্ধটা, কিন্তু না বেক রসগোল্লায় তো অতটাও পোড়া নেই। তো বলবো আবার দাঁড়া আমি অর্ডার করে দিচ্ছি খেয়ে নে, ওর মুখে ঠুসে দেবো, দেওয়ার পরে বলবো আচ্ছা এটা বেক রসগোল্লা। ঠিক তেমনই এই কথাটা আমি কিছুতেই বোঝাতে পারবো না। আর স্বামীজিও তাই জন্য কথাটা বলে আর কিছু এটাকে এক্সপ্লেন করেননি। বলছে যে আত্মাই যখন একমাত্র বিজ্ঞাতা, তিনি যখন একমাত্র বিশেষ রূপে জ্ঞাতা, তখন তাকে আবার জানবে কি করে, বলছে তাকে আবার জানবে কি করে। আত্মাই জ্ঞান, আত্মাই চৈতন্য, আত্মাই সচ্চিদানন্দ, বলছেন তিনি জ্ঞান, তিনি চৈতন্য, তিনি সচ্চিদানন্দ। যাকে সৎ বা অসৎ কিছুই বলে নির্দেশ করা যায় না, যাকে সৎ বা অসৎ কোনো কিছুই বলে নির্দেশ করা যায় না, সেই অনির্বচনীয় মায়া শক্তি প্রভাবেই জীবরূপী ব্রহ্মের ভেতরে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞানের ভাবটা এসছে। আগের দিনই যারা, আমি আর এটা নিয়ে ডিটেলস এক্সপ্লেন করছি না, শুক্রবার নাগাদ ভগবানকে স্বামী পবিত্রানন্দ মহারাজ ভগবানের গুরুদেব যেই চিঠিগুলি লিখেছিলেন, পঞ্চম চিঠিতে একদম ডিটেলস ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, মায়াবাদটা কি। যদি আপনাদের কারোর লাগে একটু প্লিজ শুনে নেবেন, ওটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়েছে, আমি মায়াবাদ নিয়ে অত গভীরে আর ঢুকছি না। বলছে সেই মায়াবাদকে কেন অনির্বচনীয় বলা হয়েছে সেটা সেদিনই আলোচনা হয়েছিল। তা ক্যাপশনটা এটা ছিল, মায়াবাদকে অনির্বচনীয়বাদ কেন বলা হয়, আপনারা এই ইন্ডিয়ান মঙ্কস পেজেই পেয়ে যাবেন পুরোনো ভিডিও, জাস্ট এই আগের দিনের যথাসম্ভব শুক্রবারের ভিডিওতে। তো বলছে সেই অনির্বচনীয় মায়া শক্তির প্রভাবেই জীবরূপী ব্রহ্মের ভেতরে এই জ্ঞাতা জ্ঞান জ্ঞেয়র ভাবটা এসছে। কেমন ভাবটা এসছে এই মায়া শক্তির প্রভাবে, না আমি তো ব্রহ্ম নই, আমাকে ব্রহ্মকে জানতে হবে। এটা তো অনেক পরে, তার আগে এসছে আমি জগৎ জানবো, আমি সেই সিনেমা জানবো, আমি ওই জানবো, আমি এই বই পড়বো, আমি সেই বই পড়বো, এই করতে করতে যখন নিজের দিকে আঙুলটা ঘোরে, আমি এটা জানবো ওটা জানবো সেটা জানবার পরে যখন এটা মাথায় আসে, আরে কে জানছে, আমি তো, আমি কোথায়, যখন বলে আমি কে, যখন এইভাবে আঙুলটা ঘোরে, তখন আসে আচ্ছা আমি ব্রহ্মকে জানবো। মায়ার কি ভয়ঙ্কর প্রভাব, প্রথমে তো কয়েক জন্ম ঘুরিয়ে দেয় যে এটা ওটা সেটা জানাচ্ছে, তারপর যখন আমি জানতে গেলাম তখন বলছে আমাকে জানতে হবে নিজেকে, মানে হয়ে বসে রয়েছি, তারপরও মায়ার এমনই প্রভাব। তাই জন্য বলছি জ্ঞান লাভের পর আমি কাউকে বিশাল কঠিন এটা এমন কিছু বলতে দেখিনি, সবাই জ্ঞান লাভের পর উঠে হাসতে হাসতে বলেছি এ বাবা এত এইটার জন্য এতদিন খেটেছি, এটা বাবা এটা এত সহজ, কিন্তু এটা লাগে কঠিন মায়ার প্রভাবে, সেই অনির্বচনীয় যে মায়া, সেই মায়ার জন্য। এটাকে সাধারণ মানুষ কনসাসনেস স্টেট, চৈতন্য বা জ্ঞানের অবস্থা বলে। আর যেখানে এই দ্বৈত সংঘাত নিরাবিল ব্রহ্মতত্ত্বে এক হয়ে যায়, তাকে শাস্ত্র সুপার কনসাস স্টেট, সমাধি বা সাধারণ জ্ঞানভূমি অপেক্ষা উচ্চাবস্থা বলে এই রূপে বর্ণনা করেছেন স্তিমিত সলিল রাশি প্রক্ষাম্যাখ্যা বিহীনাম। এখানেই শেষ করছি আমি এই লাইনটাকে অনুভব করে। বলছেন যে এখানেই সাধারণ মানুষ, বলছে এই অবস্থাটাতেই, মানে এই যে অনির্বচনীয় মায়ার প্রভাবে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞানের ভাবটা এসছে, বলছে এখানেই সাধারণ মানুষ
কনসাস স্টেট চৈতন্য বা জ্ঞানের অবস্থা বলে। আর যেখানে এই দ্বৈত সংঘাত, মানে এই দুই আমি আমাকে জানবো, এইটা নিরাবিল ব্রহ্মতত্ত্বে যে আমি একাকার, এই তত্ত্বে একাকার হয়ে গেছে, তাকে শাস্ত্র সুপার কনসাস স্টেট বলছে। সমাধি বা সাধারণ জ্ঞানভূমি অপেক্ষা উচ্চ অবস্থা বলে এই রূপে বর্ণনা করেছেন। এরপর যেটা বলেছেন সেটা একটা অবস্থা, জ্ঞান নয়। সমাধি আর জ্ঞান কিন্তু এক বলে গোলাবেন না। আমি এটা প্রায় বারবার বলি, সবাই ভাবে সমাধি মানেই জ্ঞান। সমাধির মধ্যে কোনো এক ক্ষণে সেই বস্তু লাভ, মানে কেমন ব্যাপারটা, ধরুন আমি হয়তো কিছু ওই সে রাউন্ড হয় না, ওই স্টুডেন্ট অফ দ্য ইয়ারে দেখাতো যে গুপ্তধন খুঁজছে, সমাধিটা হচ্ছে সেই প্রসেসটা। গুপ্তধনটা হাতে পেল, ওইটা জ্ঞান। গুপ্তধনটা হাতে পেল, সেইটা জ্ঞান। আর বাকি যা যা করছে সব সমাধি। ওই ওই যে অবস্থাটার মধ্যে বস্তুটা যে পেল, আমি ব্রহ্ম, এটা যে টের পেল, ভিতরে একাকার হয়ে গেল ওই জায়গাটা, ওই যে দেখলে ওই যে 1000 বছরের অন্ধকারটা দূর হয়ে গেল, ওইটা জ্ঞান। আবার এটাও হতে পারে যে আপনি ওই গুপ্তধনটা খুঁজে গেলেন কিন্তু পেলেন না, কিন্তু প্রসেসটা দিয়ে ঘুরে চলে এলেন। মানে এই যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, মনে করুন একটা গেমসের ব্যাপার ছিল, সবারই একটা কোনো না কোনো দিন খেলেছেন যে গুপ্তধন খোঁজার খেলা, মানে কোথাও একটা কিছু লুকিয়ে রাখা হয়, সেটা খুঁজছে, একজনই হয়তো পায়, বাকি সবাই কিন্তু খোঁজে। তো তেমনই অনেকের সমাধি হতে পারে, কিন্তু আমি বলছি না একজনই পাবে, প্রত্যেকেই ওটা পেতে পারে, কিন্তু মানে কেউ ওই অবস্থার মধ্যে দিয়ে গেছে মানেই তার জ্ঞান লাভ হয়েছে তা নয়। জ্ঞান লাভ যার হয়েছে সেই অবস্থার মধ্যে দিয়ে অবশ্যই গেছে, অবশ্যই গেছে, কিন্তু ওই অবস্থার মধ্যে দিয়ে গেছেই মানে সে গুপ্তধন হাতিয়ে নিয়ে চলে এসছে এমনটা নয়। তাই জন্য স্বামীজি ওটাকে অবস্থা বলে বর্ণনা করছেন। জ্ঞান হলে সেটাকে অবস্থা বলতেন না, বলছে সেখানে জানাজানি নেই। অবস্থাটা কেমন বলছে, স্তিমিত সলিল রাশি প্রক্ষম একখা বিহীনম, বলছে একদম শান্ত জল, বলছে তার শুরু নেই শেষ নেই। মানে আমি যতটুকু সংস্কৃত বুঝলাম, আমি ভুলও বলতে পারি, সংস্কৃত আমি কিচ্ছু জানি না, আমার বুদ্ধিতে যেটা হচ্ছে স্তিমিত সলিল রাশি, মানে একদম শান্ত জল যেটার শুরু শেষ কিচ্ছু নেই। যদি আপনারা কেউ সংস্কৃতে পারদর্শী হন, এই শব্দটা ব্যাখ্যা করে দিতে পারেন, কারণ আমি সংস্কৃতে একদম কিছু জানি না। বলছেন যে এরপর শিষ্য নিজে বলছেন, কথাগুলি স্বামীজি যেন ব্রহ্মানুভবের অগাধ জলে ডুবিয়া যাইয়াই বলিতে লাগিলেন। বলছে যে শিষ্য বলছে তখন যে স্বামীজি যেন এই কথাগুলো ব্রহ্মানুভবে, স্বামীজি যেন বোধ করতে করতে কথা বলছেন। যেমন কথা দু রকমের হয়, এক হচ্ছে বলছি, আর একটা হচ্ছে অনুভব করে বলছি, আর একটা হচ্ছে হয়ে বলছি। যখন কেউ সবসময় এই যে স্বামী শিষ্য সংবাদ, এখন তো 187 নম্বর পেজটা আলোচনা করছি, এই যে টোটাল বইটার ইয়েটা আপনাদের দেখাচ্ছি, এর সব কটা পাতা হয়তো এরকম নয়, কিছু কিছু পাতা এরকম যেই পাতাগুলোতে তিনি হয়ে কথা বলছেন, আবার কিছু কিছু পাতায় এমনি কথা বলছেন। তো আধ্যাত্মিক মানুষ যারা গভীরভাবে বিশেষভাবে জ্ঞানী, তারা কখনো কখনো হয়ে কথা বলেন, আর সেই সময় যারা সামনে থাকে তারা টের পায় যে সে হয়ে কথা বলছে। যখন তিনি হয়ে কথা বলেন, সেই জায়গায় দাঁড়িয়ে স্বয়ং কথা বলেন, তখন সামনের মানুষও ভালো মতন বুঝতে পারে যে কিছু একটা তারও হয়ে যাচ্ছে। মানে আমি শুধু জলের মধ্যে ডুবে থাকবো, ডুবে কথা বলবো, আর সামনের জন কিছু বুঝবে না, এটা হয় না। সামনের জন্য টের পায় তারও মন যেন কোথায় চলে যাচ্ছে, সেও ধরে রাখতে পারে না। তো তেমনই মানে নইলে শিষ্য তো বুঝতো না, শিষ্য নইলে বুঝলো কি করে যে স্বামীজি মনে হচ্ছে ব্রহ্মানুভবের অগাধ জলে দাঁড়িয়ে কথাগুলো বলছেন। তো আজকে এই অবধি থাক, আমার একটু 9:30 থেকে কাজ রয়েছে। শিখাদি, তুমি কি করে বুঝলে তোমার কথায় হবে না? না না, আমার কথায় হবে না, গুরুর কথায় হতে পারে, আমার গুরুর কথায় হতে পারে, আপনার গুরুর কথায় হতে পারে, আমার কথায় কিচ্ছু হবে না। ঈশিতা, থ্যাংক ইউ। পল্লব নন্দা, গীতা নিয়ে এই মুহূর্তে ঠিক আলোচনার কোনো প্ল্যান নেই। দুর্ধর্ষ বই, আমার তো দারুণ লাগে গীতা, মানে গীতা সর্বশাস্ত্রের সার, দুর্ধর্ষ, কিন্তু এই মুহূর্তে গীতা নিয়ে আলোচনার কোনো প্ল্যান নেই আপাতত। সোমবার স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা হচ্ছে, বুধবার দিনকে যোগাবাশিষ্ট সার নিয়ে আলোচনা হচ্ছে, আর শুক্রবার দিন আলোচনা হচ্ছে বেদান্ত সাধনা নিয়ে। মাঝে সুদেশনা, মঙ্গল, শুক্র এবং শনিবার ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করছেন, পার্ট 2 থেকে। তো আপাতত এই আলোচনা চলছে, এই অবধি থাক তাহলে। প্রণাম সবাইকে, নমস্কার।